দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে একটি নতুন প্রোজ অ্যাড করা হয়েছে। এর আগে আমরা 4টা প্রোজ পড়েছিলাম, দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার অ্যান্ড অফ স্টাডিজ। দ্য ফ্লাইটি তোমাদের নতুন সংযোজন, রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। সরাসরি টেক্সটে চলে যাওয়ার আগে আমরা লেখিকা সম্পর্কে এবং টাইটেল সম্পর্কে কিছু জেনে নেব। দেখো, ক্যাথরিন ম্যানসফিল্ড জন্মেছিলেন 1888-এ এবং তার মৃত্যু হয় 1923। তাহলে ক্যাথরিন ম্যানসফিল্ড ফ্রম 1888 টু 1923। তাহলে টাইম পিরিয়ড দেখে বোঝা যাচ্ছে তিনি মডার্ন এজের একজন শর্ট স্টোরি রাইটার ছিলেন এবং তিনি নিউজিল্যান্ডের লেখিকা ছিলেন। গল্পের টাইটেল দ্য ফ্লাই মানে সবাই জানো মাছি। দ্য ফ্লাই এর রিটেন ইয়ার হচ্ছে 1922 সালের ফেব্রুয়ারি আর পাবলিশড হয়েছিল 1922 সালের মার্চে। তাহলে যেই সময় লেখা হয়েছিল সেই সময়ই পাবলিশ হয়েছিল এক মাস পরে। এই গল্পে আমরা মূলত 7টা ক্যারেক্টারকে দেখতে পাবো। নাম্বার 1 হচ্ছে গল্পের যে মেইন ক্যারেক্টার দ্য বস, নাম্বার 2 হচ্ছে মিস্টার উডিফিল্ড, নাম্বার 3 মেসি, নাম্বার 4 হচ্ছে রেগি যে কিনা উডিফিল্ডের সান, নাম্বার 5 হচ্ছে গাট্রুড যে কিনা উডিফিল্ডের ডটার, নাম্বার 6 হচ্ছে বসের সান আর নাম্বার 7 হচ্ছে ফ্লাই। এই ফ্লাইয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এর নাম অনুসারেই এই গল্পের নাম হয়েছে দ্য ফ্লাই। দেখো, গল্পের রিটেন ইয়ার এবং পাবলিকেশন ইয়ারটা 1922। আমরা জানি 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং এটি চলে 1918 পর্যন্ত। 1918-তে শেষ হয়। কেনই প্রথম বিশ্বযুদ্ধের কথা বললাম? কারণ এই গল্পের যে মেন ক্যারেক্টার দ্য বস, ইনার একমাত্র ছেলে এই প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল এবং সে মারা যায়। এবং এই গল্পের সেকেন্ড ক্যারেক্টার মিস্টার উডিফিল্ডের ছেলেও কিন্তু ওই যুদ্ধতে মারা যায়। তাই এখানে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই গল্পের যে প্রধান চরিত্র বস, তার একমাত্র ছেলে এই যুদ্ধে গিয়ে মারা যান এবং বস সেই একমাত্র ছেলের শোকটা কাটিয়ে ওঠার জন্য নিজেকে সবসময় ব্যস্ত রাখেন এবং তার রুমটা সবসময় সাজিয়ে রাখেন যাতে করে ছেলের মৃত্যুটা তার মাথায় না আসে, ছেলের কথাটা তার মনে না পড়ে, সবসময় ওই ম্যাটারটাকে তিনি ভুলে থাকতে পারেন। তাই ছেলের মৃত্যুটাকে তিনি যাতে ভুলে থাকতে পারেন, ওই চিন্তাটা যাতে মাথায় না আসে, নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখেন এবং তার রুমটা, অফিসের ওই রুমটা এত সুন্দরভাবে যত্ন করে সাজিয়ে রাখেন এবং সেই সমস্ত জিনিসেই এত ব্যস্ত থাকেন যাতে করে এই দুঃখটা তার মনে না আসে বা ছেলের কথাটা তার কখনোই মনে না আসে, তিনি সেটা ভুলে থাকতে পারেন। কিন্তু আমরা দেখবো বসের ফ্রেন্ড মিস্টার উডিফিল্ড রিটায়ারমেন্টের পরে একদিন তাকে ভিজিট করতে আসেন এবং তিনি বসকে তার মৃত ছেলের কথা মনে করিয়ে দেন এবং তারপরে বস সেই ছেলের কথা মনে পড়ে যাওয়ার সেই যন্ত্রণাতে কাতর হয়ে সেই ফ্লাইটাকে কিভাবে তিলে তিলে করে মেরেছিল যাতে করে তার ছেলেও মৃত্যুর সময় যে যন্ত্রণাটা পেয়েছিল তার যেন ফিল হচ্ছিল সেই সেম যন্ত্রণা তিনি সেই ফ্লাইটাকে দিয়ে মারতে পেরেছেন, যার ফলে তার ভেতরের কষ্টগুলো সব বেরিয়ে আসছে, তিনি যেন সেই কষ্ট থেকে নিষ্কৃতি পাচ্ছেন ফ্লাইটাকে সেই যন্ত্রণাগুলো দিয়ে, সেটাই আমরা দেখব। তাই এই গল্পের নাম এই ফ্লাই অনুসারে দ্য ফ্লাই হয়েছে। তো দেখো, সরাসরি লাইন বাই লাইন টেক্সটে চলে যায়। ওয়াই আর ভেরি স্নাগ ইন হেয়ার পাইপড ওল্ড মিস্টার উডিফিল্ড। তো বলেছে ওয়াই আর মানে ইউ আর ভেরি স্নাগ হেয়ার। স্নাগ মানে হচ্ছে কমফোর্টেবল, তাহলে বলছে ইউ আর ভেরি কমফোর্টেবল হেয়ার মানে এই রুমটাতে তুমি খুব কমফোর্টেবল আছো। মানে মিস্টার উডিফিল্ড ইনি বয়স হয়ে গেছে, রিটায়ার করেছেন, 60 বছর হয়ে গেছে এবং রিটায়ারমেন্টের পরে তিনি একদিন তার বসের চেম্বারে গিয়েছেন এবং সেখানে গিয়ে বসের রুমে বসে সে ফিল করছে খুব আরাম লাগছে ওই জায়গার। কারণ এর আগে আমি তোমাদেরকে বলেছি বস তার রুমটা এমনভাবে সাজিয়ে যত্ন করে সুন্দর করে রেখেছেন যাতে এই সমস্ত জিনিসে তার মনটা ভুলে থাকে, তার ছেলের কথা তার মনে না আসে, সেগুলো ভুলতে তিনি সবসময় কাজে ব্যস্ত থাকেন, তার রুমটা সাজিয়ে রাখেন যাতে ওর মধ্যেই তিনি ব্যস্ত থাকতে পারেন। তাই সেখানে উডিফিল্ড প্রবেশ করে বলেছে যে ইউ আর ভেরি স্নাগ হেয়ার, তুমি এখানে খুবই কমফোর্টেবল। পাইপ মানে সেইড বলা, ওল্ড মিস্টার উডিফিল্ড। ওল্ড বলা হয়েছে কারণ ইনার বয়স হয়ে গেছে, ইনি রিটায়ার করেছেন, তাই ওল্ড বলা হচ্ছে। অ্যান্ড হি পিয়ার্ড আউট অফ দ্য গ্রেট গ্রিন লেদার আর্মচেয়ার এবং তিনি পিয়ার্ড আউট মানে দেখা, উকি ঝুঁকি মারা, এবং তিনি তার ওই গ্রেট গ্রিন লেদার আর্মচেয়ার, তার ওই বড় সবুজ কালারের লেদার লাগানো আর্মচেয়ারটা থেকে উকি ঝুঁকি মেরে, যেটা কিনা বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক, যেই চেয়ারটা কিনা তার বন্ধু ওই বস তার ডেস্কের কাছেই ছিল, সেটা থেকে তিনি উকি দিয়ে বসকে বলছেন ইউ আর ভেরি কমফোর্টেবল হেয়ার মানে আপনার এই জায়গাটা বেশ কমফোর্টেবল। অ্যাজ আ বেবি পিয়ার্স আউট অফ ইটস প্রাম, এবং তিনি যে ওই চেয়ারটা থেকে উকি মেরে এভাবে বসকে বলছেন যেন মনে হচ্ছে একটা বেবি পিয়ার্স আউট দেখছে বা উকি মারছে অফ ইটস প্রাম। প্রাম মানে হচ্ছে যেই গাড়িগুলোতে বেবিদেরকে বসিয়ে ঠেলা হয়, প্যারাম্বুলেটর। তো কোনো বেবি যেমন প্রাম থেকে দেখতে থাকে অন্যদেরকে, ওখান থেকে উকি ঝুঁকি মারতে থাকে, তো ওল্ড মিস্টার উডিফিল্ডকে দেখেও তাই মনে হচ্ছে যেন কোনো বেবি
peers out of its pram. His talk was over. তার কথা শেষ হয়ে গিয়েছে। হিজ বলতে উডিফিল্ডের কথা বলা হয়েছে, মানে মিস্টার উডিফিল্ড তিনি তো বৃদ্ধ, রিটায়ার হয়ে গেছেন। তিনি তার বসের সাথে, তার বন্ধু হন বসের সাথে গল্প করতে এসেছিলেন এবং তার গল্প করা শেষ হয়ে গেছে। ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, এবং তার এখন যাওয়ার সময়, মানে এখান থেকে চলে যাওয়ার সময়, গল্প টল্প হয়ে গিয়েছে। বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, কিন্তু যদিও যাওয়ার সময় হয়ে গিয়েছে কিন্তু তার যেতে ইচ্ছে করছে না, তিনি যেতে চাইছিলেন না। সিন্স হি হ্যাড রিটায়ার্ড সিন্স হিজ স্ট্রোক, দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস কেপ্ট হিম বক্সড আপ ইন দ্য হাউস এভরি ডে অফ দ্য উইক এক্সেপ্ট টিউসডে। তো বলছে সিন্স হি হ্যাড রিটায়ার্ড, মানে তার রিটায়ার হওয়ার পর থেকে, সিন্স হিজ স্ট্রোক, তার স্ট্রোক হয়েছিল, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, এবং তারপর থেকে, মানে তার রিটায়ারমেন্টের পর থেকে, তার ওই স্ট্রোক হওয়ার পর থেকে, তার ওয়াইফ, তার স্ত্রী, অ্যান্ড দ্য গার্লস, দেখো গার্লস বলেছে মানে তার একজন মেয়ে নয়, তার একের বেশি মেয়ে রয়েছে, তো তার স্ত্রী এবং মেয়েরা কেপ্ট হিম বক্সড আপ, তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখতো, মানে ঘর থেকে বাইরে বেরোতে দিত না, যাতে তার শরীরের অবস্থার অবনতি না হয়, তাই তাকে বলতো ঘরেই থাকতে। ইন দ্য হাউস, ঘরের ভেতরেই। এভরিডে, প্রত্যেক দিন। অফ দ্য উইক, তাহলে সপ্তাহের প্রত্যেক দিনই তার ওয়াইফ এবং তার মেয়েরা তাকে ঘরের মধ্যেই রাখতো, ঘরের মধ্যেই বন্দি রাখতো, বেরোতে দিত না। এক্সেপ্ট টিউসডে, শুধুমাত্র মঙ্গলবার ছাড়া, মানে শুধু মঙ্গলবারটাই তার পারমিশন ছিল যে সে বাইরে ঘুরতে যেতে পারবে, সপ্তাহের অন্যান্য দিন তাকে ঘরেই থাকতে হতো। On Tuesday, he was dressed and brushed and allowed to cut back to the city for the day. এবং ওই মঙ্গলবার হি ওয়াজ ড্রেসড, তাকে পোশাক আশাক পরিয়ে দেওয়া হতো, অ্যান্ড ব্রাশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হতো, চুলটুল আঁচড়ে দেওয়া হতো, অ্যান্ড অ্যালাউড টু কাট ব্যাক মানে রিটার্ন, এবং তাকে পারমিশন দেওয়া হতো বা অ্যালাউ করা হতো রিটার্ন মানে ঘুরে দেখতে, টু দ্য সিটি, ওই সিটি মানে সিটি অফ লন্ডনের কথা বলা হয়েছে এখানে, ফর দ্য ডে, ওই দিনটার জন্য, মানে শুধুমাত্র মঙ্গলবার দিনই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় পরিয়ে তাকে পারমিশন দেওয়া হতো, যাও আজকের দিনটা তুমি সিটি অফ লন্ডনে বা শহরে ঘুরে বেড়াতে পারো। দো হোয়াট হি ডিড দেয়ার দ্য ওয়াইফ অ্যান্ড গার্লস কুডন্ট ইমাজিন, যদিও তিনি কি করতেন, মানে ওই মঙ্গলবার দিনটা তিনি শহরে ঘুরতে বেরিয়ে কি করতেন সে বিষয়ে তার ওয়াইফ এবং তার মেয়েরা কুডন্ট ইমাজিন, কোনো ইমাজিনই করতে পারতো না, মানে তাদের কোনো আইডিয়া ছিল না যে ওই দিনটা তিনি বেরিয়ে কোথায় কোথায় ঘোরেন, কতটা সময় কাটান বা কি কি করেন, এগুলো তারা জানতো না, এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। Made a nuisance of himself to his friends, they supposed, well perhaps so. তো সেদিন বেরিয়ে তিনি কি করতেন, made a nuisance মানে উপদ্রব, তাহলে মেড আর নুইসেন্স, তিনি সেদিন বেরিয়ে এতই উপদ্রব করতেন, অফ হিমসেলফ মানে নিজেই এত উপদ্রব করতেন, টু হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের কাছে, দে সাপোজ তারা মনে করতো, ওয়েল পারহ্যাপস সো হ্যাঁ ঠিক এরকমটাই হয়তো হবে, তার মানে সেদিন বেরিয়ে যে সে কি করতো তার ওয়াইফ এবং তার গার্লসদের, তার মেয়েদের কোনো ধারণাই ছিল না, কারণ সেদিন বেরিয়ে সে ওই একটা দিন ছাড় পেত বলে বন্ধুদের কাছে সে নিজে থেকে এত উপদ্রব করতো, বন্ধুরা সেটাই ভাবতো হয়তো এটাই করতো, ওয়েল পারহ্যাপস সো হয়তো ঠিক এরকমই তিনি করতেন। অল দ্য same, he cling to our last pleasure as the tree clings to its last leaves. কি বলেছে, অল দ্য সেম উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লেজার, মানে আমরা আমাদের শেষ আনন্দটুকু পর্যন্ত যেভাবে ক্লিং আটকে থাকি বা যেভাবে নিজেদেরকে আটকে রাখি শেষ আনন্দটুকু উপভোগ করা পর্যন্ত, অ্যাজ দ্য ট্রি ক্লিংস টু ইটস লাস্ট লিভ, গাছের শেষ পাতাটাকেও যেমন সেই গাছটা আঁকড়ে ধরে রাখে, আমরাও সেরকম আমাদের জীবনের শেষ আনন্দটুকুকেও যেন সেইভাবেই উপভোগ করতে চাই। তো এখানে উডিফিল্ডের কথা বলা হয়েছে যে তিনি ওই দিন বেরিয়ে যে আনন্দগুলো উপভোগ করতেন, তিনি এমনভাবে আনন্দগুলো উপভোগ করতেন যেন তিনি আনন্দের একদম শেষটুকু পর্যন্ত উপভোগ করতে চাইতেন, শেষটুকু পর্যন্ত তিনি আঁকড়ে ধরে রাখতে চাইতেন, সেটা ছাড়তে চাইতেন না, ঠিক যেভাবে গাছ তার লাস্ট পাতাটা পর্যন্ত আঁকড়ে ধরে রাখে, মানে যখন পাতা ঝরার সময় আসে শেষ পাতাটা পড়ার সময় পর্যন্ত গাছ যেমন পাতাটাকে আটকে রাখে, তিনিও তেমন ওই একটা দিন বাইরে বেরোতে পেয়ে আনন্দটুকু, ওই একটা দিনের জন্য শেষ আনন্দটুকুকেও যেন তিনি আঁকড়ে ধরে রাখতেন। উইলিসেসে আমরা একটা কথা পেয়েছিলাম, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনের শেষ তলানি পর্যন্ত জীবনটাকে পান করতে চাই, মানে জীবনের শেষ পর্যন্ত আমি জীবনটাকে উপভোগ করতে চাই। দেখো এই লাইনটা ঠিক যেন তার মতোই কিছুটা সেন্স দিচ্ছে। এখানে উডিফিল্ডও তার জীবনের আনন্দগুলোকে, মানে ওই একটা দিন যেহেতু সে পেয়েছে, ওই একটা দিনে সে যতটা পারা যায় আনন্দ করা যায় সেটাই করতে চাইছে, মানে শেষ আনন্দটুকু পর্যন্ত সে
আঁকড়ে ধরে রাখতে চাইছে। So there sat old Woodfield, smoking a cigar and staring almost greedily at the boss, who rolled in his office chair, stout, rosy, 5 years older than he, and still going strong, still at the helm. তো কি বলেছে? So there sat old Woodfield, অতএব ওখানে old Woodfield বসে রয়েছে, মানে ওই বসের ওই রুমটাতে old Woodfield বসে রয়েছে ওই আর্ম চেয়ারে, স্মোকিং আ সিগার, সে একটি সিগারেট ধরিয়ে স্মোক করছে, অ্যান্ড স্টেয়ারিং অলমোস্ট গ্রিডিলি, একদম লোভীভাবে তাকিয়ে রয়েছে। স্টেয়ারিং একদৃষ্টিতে তাকিয়ে থাকা, গ্রিডিলি মানে চোখে তার লোভ প্রকাশ পাচ্ছে, অ্যাট দ্য বস, বসের দিকে, যে কিনা হু রোল্ড ইন হিজ অফিস চেয়ার, বস যে চেয়ারটায় বসে আছে রোলিং চেয়ার, ঘুরপাক খায়, তো সে তার চেয়ারটাতে রোল করছে। স্টাউট রোজি, স্টাউট মানে পুরো বলিষ্ঠ চেহারা, রোজি, রোজি মানে একটু পিঙ্কিশ টাইপের, 5 years older than he, এবং সে মানে বস উডিফিল্ডের থেকে 5 বছরের বড়। দেখো উডিফিল্ড রিটায়ার হয়েছে মানে 60, বস কিন্তু তার থেকেও 5 বছরের বড়। অ্যান্ড স্টিল গোয়িং স্ট্রং, তবুও তিনি এখনো স্ট্রং আছেন। স্টিল অ্যাট দ্য হেলম, হেলম মানে কান্ডারি বা হাল ধরা, এখনো তিনি এমন অবস্থা আছে তার শরীরের যেন তিনি যে কোনো জায়গার কান্ডারি মানে যে কোনো জায়গার হাল ধরে রাখতে পারবেন, কাজের হাল ধরে রাখতে পারবেন, এবং সেখানেও সেই অফিসেও তিনি এখনো সেই অফিসের কান্ডারি হয়ে আছেন, হাল ধরে রেখেছেন, সেটাই বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম একটা রুমের মধ্যে বস এবং উডিফিল্ড রয়েছে। উডিফিল্ড একটা গ্রিন লেদার আর্ম চেয়ারে বসে রয়েছে বসের সামনে, সিগারেট ধরিয়ে স্মোক করছে, এবং তার সামনে বস রোলিং চেয়ারে রোল করছে। বসকে দেখে মনে হচ্ছে না সে উডিফিল্ডের থেকে বয়স্ক, উডিফিল্ডকে বয়স্ক লাগছে এবং বসকে তার তুলনায় যথেষ্ট স্ট্রং লাগছে। ইট ডিড ওয়ান গুড টু সি হিম, যে কেউ তাকে দেখে বা যে কারোরই তাকে দেখে ভালো লাগবে, মানে তার চেহারা, তিনি যে এখনো স্টিল স্ট্রং রয়েছেন, তার ওই স্টাউট রোজি চেহারা যে কারোরই দেখে তাকে ভালো লাগবে। উইস্টফুল্লি অ্যাডমায়ারিংলি দ্য ওল্ড ভয়েস অ্যাডেড, ইটস স্নাগ ইন হেয়ার আপন মাই ওয়ার্ডস। উইস্টফুল্লি আগ্রহভাবে, অ্যাডমায়ারিংলি প্রশংসাসূচকভাবে, দ্য ওল্ড ভয়েস, ওল্ড ভয়েস বলতে উডিফিল্ডের কথাই বলা হয়েছে, যেহেতু উনি রিটায়ার হয়ে গেছেন তাই উনাকেই বারবার ওল্ড হিসেবে এখানে মেনশন করা হচ্ছে। তাহলে আগ্রহভাবে এবং প্রশংসাসূচকভাবে মিস্টার উডিফিল্ড আবারও বললেন যে এই জায়গাটা খুবই কমফোর্টেবল, আপন মাই ওয়ার্ড মানে আমি বলছি যে এই জায়গাটা খুবই কমফোর্টেবল। ইয়েস ইটস কমফোর্টেবল এনাফ, এগ্রিড দ্য বস। এতক্ষণে বস কথা বললেন, হ্যাঁ এই জায়গাটা কমফোর্টেবল, যথেষ্টই কমফোর্টেবল। অ্যান্ড হি ফ্লিপড দ্য ফাইনাল টাইমস উইথ আ পেপার নাইফ, এবং সে কি করলো, ফাইনাল টাইমস একটা পত্রিকা, সেটাকে সে ফ্লিপ করলো, ওল্টালো, বা সেটার পাতাগুলো ওল্টালো একটা পেপার নাইফ দিয়ে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম, যেন সে তার ওই রুমটার প্রতি খুবই গর্বিত, মানে ওই রুমের সাজসজ্জা, ডেকোরেশন, ওই রুমটাকে এতটা কমফোর্টেবল করেছে, এই জিনিসগুলো বাইরের লোকেরা এসে দেখবে, প্রশংসা করবে এবং বলবে যে আপনার রুমটা তো খুব সুন্দর, কমফোর্টেবল, এবং সে যে ওই জিনিসগুলো করেছে এটার উপরে তার যেন একটু গর্ব হয় ওই রুমটার উপরে। হি লাইক টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড, সে চায় যেন লোকেরা এসে এই রুমটার প্রশংসা করুক। স্পেশালি বাই ওল্ড উডিফিল্ড, স্পেশালি কে না, ওই ওল্ড উডিফিল্ড তার বন্ধু, সে চায় উডিফিল্ড এসে রুমটার প্রশংসা করুক, তার ভালো লাগে, সে গর্ব করে ওই রুমটার উপরে। It gave him a feeling of deep, solid satisfaction to be planted there in the midst of it, in full view of that frail old figure in the muffler. তো কি বলেছে দেখো, ইট গেভ হিম আ ফিলিং অফ ডিপ সলিড স্যাটিসফ্যাকশন, এটা তাকে প্রকৃতপক্ষেই একটা সন্তুষ্টি প্রদান করে, একটা গভীর সন্তুষ্টি প্রদান করে। টু বি প্ল্যান্টেড দেয়ার, ওইখানে থেকে, ইন দ্য মিডস অফ ইট, ওর মাঝখানে, রুমটার মাঝখানে থেকে এই জিনিসটা শোনা, এমন একজনের কাছ থেকে যাকে সে দেখতে পাচ্ছে, ফুল ভিউ যাকে সে দেখতে পাচ্ছে, অফ দ্যাট ফ্রেইল, ওই যে ফ্রেইল মানে ভঙ্গুর, ওল্ড ফিগার মানে ওই বৃদ্ধ মানুষটি, ইন দ্য মাফলার, যে কিনা মাফলার জড়ানো অবস্থায় তার সামনে বসে আছে, মানে ওই জায়গাতে বসে, ওই জায়গায় ওই মাঝখানে বসে যাকে সে ফুল ভিউ, যাকে সে পুরোপুরি দেখতে পাচ্ছে, ওই বৃদ্ধ মানুষটি ভঙ্গুর মানে একদম রোগা পাতলা শীর্ণ হয়ে গিয়েছে, ঠান্ডা লেগেছে, তার বয়স হয়ে গেছে, মাফলার পরে আছে, ওই মানুষটির মুখ থেকে এই ধরনের প্রশংসাসূচক কথা ওই রুমটার ব্যাপারে, এবং যেন সে বলতে চাইছে আপনি আমার থেকে খুব ভালো আছেন, এখানে কমফোর্টেবল আছেন, এই যে জিনিসটা শোনা, যেটার উপরে তার গর্ব হয়, সেটার প্রশংসা, এই জিনিসটা তাকে একটা গভীর সন্তুষ্টি প্রদান করছে। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। পুরো গল্পটা আমি তোমাদের ছোট ছোট পাঠ করে পড়াবো যাতে কারো কোথাও বুঝতে না অসুবিধা হয়। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।